বছর পর সেই স্বপ্নভঙ্গের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তারা এখন বোঝার চেষ্টা করছে তাঁত বিক্রি করে তারা যে গরুটি কিনেছে সেটি আদতে এক ভয়ঙ্কর গরু। হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, ৭১% বিনিয়োগকারী দেশ ছেড়েছে। রাজনৈতিক নীতিমালা বলতে কিছু নেই, অর্থনৈতিক পরিকল্পনা বলতে বোয়িং কেনার মতো আত্মঘাতী চুক্তি, আর কূটনীতি বলতে মার্কিন চাটুকারিতা। এখন অবস্থা দাঁড়িয়েছে এমন যে বাংলাদেশ থেকে একটা সুই রপ্তানি করতেও দিতে হবে ৩৫% কর, আর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্য পাঠাবে বিনা শুল্কে। এদিকে আবার জুলাই সনদপত্র নিয়ে ফুঁসে উঠেছে সারা দেশ। ডক্টর ইউনূসের দেওয়া ঘোষণাপত্র কোনো রাজনৈতিক দল মেনে নিতে পারেনি। অবশেষে জুলাই ঘোষণাপত্র সম্পূর্ণভাবে বাতিলের ঘোষণা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ক্ষেপে উঠল ছাত্র জনতা। প্রধান উপদেষ্টা নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন গতকালকে, এটা পরে যে প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল সেই প্রতিক্রিয়া কিন্তু পাওয়া গেল না। শুধুমাত্র বিএনপি দেখলাম যে তারা নির্বাচনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। এই ঘোষণা কি নির্বাচনকে নিশ্চিত করছে নাকি কোনো অনিশ্চয়তা আছে? আমরা কিভাবে দেখবো এটাকে? আপা আর আসবে না, কাকা আর হাসবে না, এমন চাঞ্চল্যকর মন্তব্য করে রীতিমতো ভাইরালের পর্যায়ে চলে গেছেন চট্টগ্রামের পুলিশ কর্তা। চট্টগ্রাম পুলিশের এসপি গতকালকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে বেশ ঝানু রাজনীতিবিদের মতো কথা বলেছেন, অথচ এই পুলিশ কর্মকর্তার কিন্তু বর্ণাঢ্য অতীত রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার মাঝে সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। যেখানে আপনারা ভিডিওর শুরুতে বেশ কয়েকজনের বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন, যে প্রতিবেদনগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন। তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা কিন্তু সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না বলে আমরা সরাসরি এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। সেই স্বপ্নভঙ্গের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তারা এখন বোঝার চেষ্টা করছে তাঁত বিক্রি করে তারা যে গরুটি কিনেছে সেটি আদতে এক ভয়ঙ্কর গরু। হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, ৭১% বিনিয়োগকারী দেশ ছেড়েছে। রাজনৈতিক নীতিমালা বলতে কিছু নেই, অর্থনৈতিক পরিকল্পনা বলতে বোয়িং কেনার মতো আত্মঘাতী চুক্তি, আর কূটনীতি বলতে মার্কিন চাটুকারিতা। এখন অবস্থা দাঁড়িয়েছে এমন যে বাংলাদেশ থেকে একটা সুই রপ্তানি করতেও দিতে হবে ৩৫% কর, আর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্য পাঠাবে বিনা শুল্কে। জনগণ যখন যা না খেয়ে দিন কাটায়, গৃহহীন হয়, কর্মহীন হয়, তখন তারা দেখে আমলারা মুচকি হেসে বোয়িং কেনার কাব্য করছে। এই এক বছর মানুষ দেখছে মুসলিমীয় কয়েকজন মানুষ ঘি দুধ ভাতে জবজবা হয়ে আছে, আর বাকি ১৭ কোটি মানুষ ভাত পায় কি পায় না তার খোঁজ কেউ রাখে না। বাংলা একটা প্রবাদ আছে, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার গরু কিনে। ২০২৪ সালের জুলাই মাসে এই প্রবাদটির বাস্তবায়ন ঘটেছে বাংলাদেশে। একদল আবেগপ্রবণ তরুণ, কিছু তথাকথিত শিক্ষিত নাগরিক, বিদেশি অর্থপুষ্ট এনজিও আর লাল সন্ত্রাসের ঘুঁটি একজোট হয়ে শেখ হাসিনার সরকারের পতনের জন্য রাজপথে নামে। যাদের পিছনে ছিল ৭১-এর পরাজিত শক্তি জামায়াত, রকেটে বা ব্রাশ ফায়ার করে মানুষ হত্যায় সিদ্ধহস্ত শিবির এবং আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির। তারা ভেবেছিল এই লাল বিপ্লবী তাদের গণতন্ত্র এনে দেবে। তারা মনে করেছিল তারা নিকৃষ্ট গণতন্ত্র সরিয়ে উন্নত গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে ৫ই আগস্ট তারিখে। অথচ এক বছর পর সেই স্বপ্নভঙ্গের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তারা এখন বোঝার চেষ্টা করছে তাঁত বিক্রি করে তারা যে গরুটি কিনেছে সেটি আদতে এক ভয়ঙ্কর গরু, যার চিন্তা বিষাক্ত, যার কর্মকাণ্ড বাংলাদেশ এবং স্বাধীনতা বিরোধী, এবং যার লাথিতে গুঁতোয় আজ রাষ্ট্র ছিন্ন ভিন্ন। আসুন, বিগত এক বছর ধরে বাংলাদেশকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়ে ঠেকানো হয়েছে বা তারা ঠেকালো তার সুলুক সন্ধান করা যাক একটুখানি। সব তো আর সম্ভব নয়। যে ক্ষতি হয়েছে বাংলাদেশের সেটা আপনাকে আমাকে নিজের জীবন দিয়ে বুঝতে হবে, এটি মুখে বলার কিছু নেই। গত এক বছরে বাংলাদেশ আসলে কি পেল এই প্রশ্ন দিয়ে যদি শুরু করি, তাহলে অর্থনীতি পেল আসলে ধ্বংসের বার্তা, রাজনীতি পেল অদৃশ্য সেনা শাসনের ছায়া, আর মানুষ পেয়েছে অনিশ্চয়তা, হতাশা এবং ক্ষুধার কষাঘাত। মানুষের জীবনের অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, বাচ্চা শিশুটিকে বড় করার অনিশ্চয়তা, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, কি পায়নি বলুন তো? এই এক বছরে প্রবৃদ্ধি নেমে এসেছে আশঙ্কাজনক হারে। হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, ৭১% বিনিয়োগকারী দেশ ছেড়েছে। প্লাস্টিক, টেক্সটাইল, লাইট ইঞ্জিনিয়ারিং সহ বহু শিল্প খাত বিপর্যস্ত হয়ে গেছে। ট্রান্সশিপমেন্ট সুবিধা হারিয়ে সীমান্ত বাণিজ্যে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে কয়েক বিলিয়ন ডলার। পেট্রাপোল থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত রপ্তানিকারকরা থমকে গেছে। আপনি গিয়ে দেখুন না খাতুন বাজারে, একবার গিয়ে দেখুন বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খা করছে। এমনকি পর্যটন খাতে আয় কমেছে অর্ধেকে। সাজেক, কক্সবাজার,
সেন্ট মার্টিনে ব্যবসা বন্ধ হয়ে গেছে, কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। আর এই পুরো প্রেক্ষাপটে বসে আছেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস নামের এক বিতর্কিত চরিত্র, যিনি একসময় ছিলেন নোবেল বিজয়ী, এখন পরিচিত দেশের ভিখারি ইন চিফ হিসাবে। রাজনৈতিক নীতিমালা বলতে কিছু নেই, অর্থনৈতিক পরিকল্পনা বলতে বোয়িং কেনার মতো আত্মঘাতী চুক্তি, আর কূটনীতি বলতে মার্কিন চাটুকারিতা। যুক্তরাষ্ট্রের কাছ থেকে 25টি বোয়িং বিমান কেনা হয়েছে, প্রতিটির দাম গড়ে $112 মিলিয়ন, যার মোট ব্যয় প্রায় 3.3 বিলিয়ন মার্কিন ডলার। অথচ দেশের রিজার্ভে টান, খাদ্য আমদানিতে ঘাটতি, ঋণ পরিশোধে অক্ষমতা, এমনকি সরকারি কর্মচারীদের বেতন নিয়েও নাকি অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে এমন লজ্জাজনক বিলাসিতা এক প্রকার রাষ্ট্রীয় আত্মহত্যার নামান্তর। আর এই আত্মহত্যা করা হয়েছে কেন? ডক্টর ইউনূসের সরকারকে যাতে মার্কিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্প সরকার কিছু না বলে, যাতে তাকে ক্ষমতা থেকে না সরায়, সেই কারণে। নাকের বদলে আপনি নুন পেয়েছেন। অর্থনীতি নিয়ে এই ফাঁদ ঠিক কোথায় পাতা হয়েছে তার একটা স্পষ্ট নমুনা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই শুল্ক নীতি। আগে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে 15% শুল্ক দিতে হতো, এখন সেটাই বেড়ে দাঁড়িয়েছে 35%। অর্থাৎ আগের 15%-এর সঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত 20%। অথচ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রাজিল, এমনকি পাকিস্তান, আফগানিস্তানও কূটনৈতিক তৎপরতা নিজেদের জন্য এই শুল্ক কমিয়ে এনেছে, কেউ 19%, কেউ মাত্র 10%। যেখানে বাংলাদেশের জন্য এই বাড়তি শুল্ক এখন মরণঘাতী আঘাত। বলা হচ্ছে ভালো খবর, এটা নাকি সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য। এই যে বাংলাদেশকে অন্তত 15% নামিয়ে আনার একটা সুযোগ করে দেওয়া হয়েছে, হাসবো না কাঁদবো, কিন্তু সেটাও হয়েছে সবার জন্যই কমানো হয়েছে বলেই। বাংলাদেশ কোনো বিশেষ সুবিধা আদায় করতে পারেনি। এই আলোচনায় ঢুকতেই বাংলাদেশকে কি কোরবানি দিতে হয়েছে সেটা ভয়ঙ্কর। যুক্তরাষ্ট্রের 110টি পণ্যকে শুল্কমুক্ত করে দেওয়া হয়েছে বাংলাদেশের বাজারে। বোয়িং কোম্পানির সঙ্গে 25টি বিমান কেনার চুক্তি ছাড়াও এলএনজি, সয়াবিন, তুলা ইত্যাদি উচ্চ মূল্যে আমদানির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পৃথিবীর অন্য দেশের বাণিজ্য বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র আমেরিকার সঙ্গে আমাদের এখন বাণিজ্য করতে হবে। এখন অবস্থা দাঁড়িয়েছে এমন যে বাংলাদেশ থেকে একটা সুই রপ্তানি করতেও দিতে হবে 35% কর, আর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্য পাঠাবে বিনা শুল্কে। কি পেলাম সেই আলোচনা না করে বরং কি হারালাম সেই মাতমি করাই এখন বাস্তবতা। মাতম করতেই হবে আমাদের। আর এই জাদুকরি গাণিতিক প্রতারণাকে এখন ডক্টর ইউনূস এবং তার প্রোপাগান্ডা কমিটি বলছে কূটনৈতিক সফলতা। ম্যাজিক দেখেছেন? এই হচ্ছে ম্যাজিক, ইউনূস ম্যাজিক। দেশের স্বার্থ বিরোধী চুক্তিকে আপনি আসলে কি নামে আখ্যা দেবেন? সহজ ভাষায় তো একে দেশ বিক্রি বলা হয়, তাই না? যাই হোক, দেশের মিডিয়া বা সংবাদ মাধ্যম বিগত 1 বছরে 2 ভাগে বিভক্ত হয়েছে। একদল মুখে হাসি নিয়ে ইউনূস বন্দনা করছে, আরেক দল মুখ বন্ধ করে বসে আছে ভয়ে। হয়তো দেখা যাবে পরদিন তাকে আর নিউজ রুমে পাওয়া যাবে না, এটাই তার ভয়। 21 টেলিভিশন থেকে শুরু করে কিছু সুবিধাভোগী মাধ্যম সরাসরি বোয়িং কেনার মতো আত্মঘাতী পদক্ষেপকে জায়েজ করার জন্য জনমত তৈরিতে লেগেছে। আর তাদের ছত্রছায়ায় বসে জামায়াত পুষ্ট বিশৃঙ্খল গোষ্ঠী বলছে যুদ্ধ বিমানও দরকার। এই শুধুমাত্র বোয়িং হলে হবে না, যুদ্ধ বিমান কিনতে হবে আমেরিকা থেকে, যেন দেশ এখনই ভারত কিংবা মিয়ানমারের সঙ্গে যুদ্ধে নামবে। ওরা তো সেটাই চায়। এটা সেই মিথ্যা উন্মাদনা যা তৈরি করা হয় জনগণের নজর ঘোরানোর জন্য। একটি রাষ্ট্রের কবর খোঁড়ার ফাঁকে বাজানো হয় যুদ্ধের দামামা। আর এসবের মধ্যে দাঁড়িয়ে একজন সচিব যখন মন্তব্য করেন যে বাণিজ্য ঘাটতি কমাতেই নাকি বোয়িং কেনা হয়েছে, এর চাইতে বেশি ব্যঙ্গাত্মক আর কিছু হতে পারে না। জনগণ যখন না খেয়ে দিন কাটায়, গৃহহীন হয়, কর্মহীন হয়, তখন তারা দেখে আমলারা মুচকি হেসে বোয়িং কেনার কাব্য পড়ছে। তথাকথিত এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে সবকিছু যেন ছন্ন ছাড়া। দেশে এখন কেন্দ্রীয় কোনো শাসন নেই নিয়ন্ত্রণ, আছে দমন, পীড়ন, আতঙ্ক। রাজনৈতিক বিরোধীদের ধরপাকড়, গুম, হামলা এখন আর সংবাদও না, বরং স্বাভাবিক ঘটনা। 1 বছরে কোনো নির্বাচন হয়নি, গণতন্ত্রের বালাই নেই। চীন এবং জাতিসংঘ যেভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চেয়েছিল তাও অগ্রাহ্য করে একনায়কতন্ত্রের বর্ণমালা সাজানো হয়েছে নতুন করে। এখনকার শাসন ব্যবস্থাকে অন্তর্বর্তীকালীন সরকার বলাটাও এক ধরনের প্রহসন। এর চেয়ে ডক্টর ইউনূসের একনায়কতন্ত্র হিসেবে উল্লেখ করাই ভালো। তাতে জামায়াত, এনসিপি, বিএনপি গোসা করতে পারে, কিন্তু এদের সকলে মিলে যে একটি দল, আর সে দলের নাম হচ্ছে আওয়ামী বিরোধী দল, আওয়ামী বিরোধী দল। এরাই তো দেশ চালাচ্ছে নাকি গত 1 বছর ধরে। এমনকি ধর্মীয় সংখ্যালঘুদের বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার সকল আয়োজন শেষ করে ফেলেছে এই শান্তির কবুতরের শাসন। রংপুরের গঙ্গাচড়া হিন্দুদের উপর মধ্যযুগীয় কায়দায় হামলা হয়েছে, এটা তো খুব কম। গোপালগঞ্জে গণহত্যার মতো ঘটনা ঘটেছে, কিন্তু কোনো বিচার নেই জবাবদিহিতা। সংখ্যালঘু সম্প্রদায় এখন আতঙ্কে রাত কাটায়। যারা উন্নত গণতন্ত্র এনে দিয়েছে বলে দাবি করেছিল, তারা এখন এই নৈরাজ্যের দায় নিচ্ছে না। তারা লাশ লুকাচ্ছে, তারা নিজেরাই প্লেন দুর্ঘটনা ঘটিয়ে শিশু ছাত্রদের লাশ লুকিয়ে বেড়াচ্ছে, কারণ তারা দায়িত্ব নিতে আসেনি, এসেছিল বিদেশি চুক্তি বাস্তবায়ন করতে, এবং সেটি করছে সর্বত্র। আপনি দেখুন, ডক্টর ইউনূস এই 1 বছরে কেবল একটি কাজ করেছেন, রাষ্ট্রীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া, এবং তার চেয়েও বড় কাজটি তিনি করেছেন, তা হলো তিনি তার নিজের সম্পদ এবং অর্থনীতিকে কয়েক গুণ বাড়িয়ে ফেলেছেন বিগত 1 বছরে। তার চুক্তির মাধ্যমে দেশের অর্থনীতি চলে যাচ্ছে বহুজাতিক সংস্থার দখলে। শিক্ষা ব্যবস্থায় এনজিও প্রভাব বাড়ছে, স্বাস্থ্য খাতে বৈদেশিক নিয়ন্ত্রণ বাড়ছে, নিরাপত্তা খাতে বাইরে থেকে চালানো হচ্ছে নানা নির্দেশ। এই 1 বছরে বাংলাদেশ আসলে একটি পরাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে, নতুন রঙে রাঙানো একটি নব্য উপনিবেশ। এই 1 বছর মানুষ দেখছে মুসলিমেও কয়েকজন মানুষ ঘি দুধ ভাতে জবজবা হয়ে আছে, আর বাকি 17 কোটি মানুষ ভাত পায় কি পায় না তার খোঁজ কেউ রাখে না। বাংলাদেশের রাজনীতিতে গতকাল খুবই ঘটনাবহুল একটা দিন ছিল। অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, কিন্তু শেষ পর্যন্ত রাতের বেলা প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের একটা সুস্পষ্ট তারিখের কথা জানিয়েছেন। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেটা নিয়ে কথা বলতে চাই, এবং সেই প্রশ্নটা, এই ঘোষণা কি নির্বাচনকে নিশ্চিত করছে নাকি কোনো অনিশ্চয়তা আছে? আমরা কিভাবে দেখবো এটাকে?
আরও যেসব ঘটনা ঘটলো এগুলো নিয়ে একটু কথা বলা হয়তো দরকার হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনাটা হচ্ছে একটা ঘোষণাপত্র বাংলাদেশ সরকার গ্রহণ করেছে, প্রধান উপদেষ্টা স্বয়ং সেটা পাঠ করেছেন। এই ঘোষণাপত্র নিয়ে আলোচনা সমালোচনা চলছে, কিছু অ্যানালিসিস আছে, আমি নিজেও করতে চাই। কিন্তু অন্তত একটা দল, জামায়াতে ইসলামীকে দেখলাম এটা নিয়ে খুবই শীতল প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারা এটা একদমই পছন্দ করেননি এবং রাজনৈতিক দলগুলো যা করে জাতিকে জুড়ে দেয়, তার মতামত বলেন যে জাতি পছন্দ করেনি, জাতি এটা গ্রহণ করেনি। জামাতের নায়েবে আমির সেরকম একটা মন্তব্য করেছেন। কেন তাদের এতটা নাখোশ হবার কারণ, এগুলো নিয়েও কথা বলতে চাই। আরেকটা ঘটনা, এটা আসলে কি ডাইমেনশনে দেখা হবে জানি না, এনসিপির কয়েকজন নেতা হঠাৎ কক্সবাজারে গেছেন এবং তারা পিটার হাসের সাথে দেখা করেছেন। বৈঠক পূর্ব নির্ধারিত ছিল ইত্যাদি ইত্যাদি বলে নানান নিউজ ছড়িয়ে পড়ে, দেশের মেইন স্ট্রিম নিউজ মিডিয়া এটা নিয়ে নিউজ করে। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল পিটার হাস দেশেই নেই। কিন্তু তারপর তারা এইভাবে গেলেন 5 তারিখে এবং একটা সিসিটিভি ফুটেজে যেভাবে দেখা যায় তারা যেভাবে বিমানবন্দরে যে জায়গা দিয়ে বেরোচ্ছেন, এটা খুব স্বাভাবিক না। সো এটা নিয়েও প্রচুর কথাবার্তা হয়েছে, সব ছাপিয়ে যে বললাম। শেষ পর্যন্ত নির্বাচনের ডেট স্পেসিফিকলি বলা হয়েছে অলমোস্ট, সেটা নিয়ে এই কথাটা জরুরি। আপনাদের হয়তো মনে আছে যারা আমাকে নিয়মিত দেখেন এখানে বা টিভি টক শোতে, আমি একটা কথা ডক্টর ইউনূসের লন্ডন সফরের পর ক্লিয়ারলি বলেছিলাম, সেটা হচ্ছে যেন তারেক রহমানের সাথে বৈঠকের পর সরকারি যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেটার মধ্যে কিছু যদি কিন্তু ছিল, 3টা যদি কিন্তু অ্যাটলিস্ট ছিল। একটা হচ্ছে যদি প্রস্তুতি সম্পন্ন হয়, সংস্কার এবং বিচার যদি সঠিকভাবে সম্পন্ন করা যায়, সেই সাপেক্ষে রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেও পারে। আমি তখন একটা জিনিস খুব ক্লিয়ারলি প্রেডিক্ট করেছি, সেটা হলো খুব কনফিডেন্টলিও বলেছি, ডক্টর ইউনূসের সাথে যারা তারেক রহমানের ফেব্রুয়ারি নিয়ে নির্বাচনের গ্যারান্টি হয়েছে, ডক্টর ইউনূস এই কথা দিয়ে এসছেন। কিন্তু এইসব লিখতে হয় কারণ তিনি তার যে ভাষণে এপ্রিলের কথা বলেছেন সেখানেও কিন্তু এই শর্তগুলো ছিল। সুতরাং হুট করে একজনের সাথে বসে এটা সরাসরি লিখে দেওয়া যায় না, বলে দেওয়া যায় না, তাই এই যদি কিন্তুগুলো ছিল। আর বিএনপির পক্ষ থেকে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে ওই মিটিং নিয়ে, তাতে আমি কনফিডেন্ট ছিলাম এইরকম কোনো নিশ্চিত গ্যারান্টি না থাকলে বিএনপি আসলে এতটা উচ্ছ্বাস প্রকাশ করতো না এই বৈঠক সম্পর্কে, তাতে এটা খুব স্পষ্ট ছিল। এখন আমরা অনিশ্চয়তা আছে কিনা সেটা নিয়ে কথা বলবো। তার আগে একটা তর্ক কেউ কেউ করছেন যে সরকার নির্বাচনের তারিখ ঘোষণার কে, নির্বাচন কমিশন এটা করবে না। সরি, যারা এটা বলছেন তারা ভুল করছেন। টেকনিক্যালি বাংলাদেশের নির্বাচন কমিশন দুটো নির্বাচন করার ব্যাপারে তার নিজস্ব ক্ষমতা, সে নিজে সিদ্ধান্ত নিতে পারে। তাদের যে কথা বলছে তার প্রাথমিক কথাটা এক অর্থে ঠিক আছে, কারণ সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন এ দুটো নির্বাচন কমিশন স্বয়ংসম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংবিধানে তাই লেখা আছে। মানে রাষ্ট্রপতি নির্বাচনটা এখন পার্লামেন্টারি সিস্টেমে যে রাষ্ট্রপতি নির্বাচন হয় এটা তেমন কোনো জোগাড় যন্ত্রের ব্যাপার না, এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ। কিন্তু একসময় তো প্রেসিডেন্সিয়াল সিস্টেম ছিল, সো ওই জিনিসটা রয়ে গেছে ওখানে। তাহলে সংসদ নির্বাচন এবং প্রেসিডেন্ট নির্বাচন সে নিজে নেবে। সো সামনে একটা সংসদ নির্বাচন কমিশনই কি সিদ্ধান্ত নেওয়ার কথা? উত্তর হচ্ছে না। আমাদের সংবিধানে যেইভাবে নির্বাচন হওয়ার কথা ছিল সেই স্ট্রাকচারটা পুরো ভেঙে পড়েছে। পঞ্চদশ সংশোধনীর পর ছিল হঠাৎ করে যদি সংসদ ভেঙে যায় মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই, তাহলে ভেঙে যাওয়ার পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন হবে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন 3 মাসের মধ্যে নিজে স্বতঃস্ফূর্তভাবে ডেট ঠিক করতে পারতো সংবিধান অনুযায়ী। কিন্তু আমরা ওটা ফলো করি। নির্বাচন কমিশন গঠন হওয়াটা নিয়েও আরও অনেক ঘটনা বা জটিলতা ছিল। আর পঞ্চদশ সংশোধনী এখন বাতিল হয়ে গেছে, তাতে ত্রয়োদশ সংশোধনী আছে, তাতে তত্ত্বাবধায়ক সরকারের অপশন আছে, সেটাও 3 মাসের মধ্যে নির্বাচন করার কথা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পর। ফলে আমরা অলরেডি, আমি বহুবার বলেছি, আমরা সংবিধানের এই একটা জায়গা বাইরে চলে গেছি। ফলে এখন নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী নিজের নির্বাচনের ডেট ঠিক করবে ক্ষমতা বলে এটা হয় না, এটা হতে পারে না। এবং ভবিষ্যতে বারবার বলছি আমাদের আরও বেশ কিছু কাজ আছে, সব কিছু আমরা একত্র করে আগামী সরকারকে এই সরকারের সময় সংবিধান ভঙ্গের বেশ কিছু জিনিস র্যাটিফাই করতে হবে। 5ম এবং 7ম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমান এবং হুসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলকে বৈধতা দেওয়া হয়েছিল, যদিও সেটার একটা বড় অংশ পরবর্তীতে উচ্চ আদালতে বাতিল হয়েছিল। এগুলো শেখ হাসিনার আদালত, এবং আমরা এটাকে এভাবেই বলতে পারি যে সেগুলো তারা সেই কারণে হয়েছে। যেন আমরা প্রায় অনেকে মনে করি কেউ সংবিধানের মধ্যে এটা সেটা যদি ঢুকিয়ে ফেলা যায়, আমাদের সিকিউরিটি নিশ্চিত করা যায়, আমরা যারা অভ্যুত্থানের মানুষ আছি তারা মানে নিরাপদ হয়ে যাব। আমি প্রায় একটা কথা বলি, শেখ হাসিনা বা তার দোসর কেউ যদি ক্ষমতায় আসে, নতুন সংবিধান লিখে তার মধ্যে যদি রীতিমতো এইখানে যারা মুভমেন্টে ছিলেন তাদেরকে জাতির সূর্য সন্তান আখ্যা দেওয়া হোক, তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা দূরে থাকুক, ফুলের টোকাও দেওয়া যাবে না, এসব যদি লিখে টিকে রাখেন কোনো লাভ নেই। আসলে এগুলো যা করা তারা আসলে করে ফেলবেন। এটা এই সংবিধান বাতিল করে সংশোধনী এনে গায়ের জন্য না পারলে তুলে নিয়ে এক্সট্রাজুডিশিয়াল কিলিং গুম এগুলো তো আছেই। যাই হোক, যেটা বলছিলাম নির্বাচন কমিশন ঘোষণা করবে এটা ভুল ধারণা, সুতরাং এটা সরকারেরই জানার কথা ছিল। এবং প্রধান উপদেষ্টা যেটা জানিয়েছেন নির্বাচন কমিশনকে তারা একটা চিঠির মাধ্যমে জানাবেন রমজানের আগে ফেব্রুয়ারি মাসেই একটা ডেট ঠিক করার জন্য। তার মানে মোটা দাগে 2nd উইকের মধ্যে নির্বাচন হবে বা 3rd উইকের শুরুর দিকে, এরকম একটা কিছু মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। 3rd উইকের শুরু না, 2nd উইকের মধ্যেই নির্বাচন হবে, ব্যাপারটা এইরকমই, এটা নিশ্চিত হয়ে গেছে। এখন প্রধান উপদেষ্টা তার জায়গা থেকে তার কথা রাখলেন এবং তিনি নির্বাচন দিতে চান কি চান না এই ধরনের একটা কনফিউশন ছড়িয়ে পড়েছিল বিভিন্ন দিকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি নিজে অ্যাটলিস্ট যে কথা তিনি দিয়েছেন সেই কথাটা তিনি রাখতে চান। কারণ আমরা প্রায় একটা কথা বলছি যে ডক্টর ইউনূস আগে কেমন ছিলেন, তিনি গ্রামীণে কেমন ছিলেন, তিনি অন্যান্য প্রতিষ্ঠানে কেমন ছিলেন, সেটার জন্য জাতি খুব ওয়াকিবহাল ছিল না। আমরা জানি না, আমিও নিজেও আসলে জানি না। কিন্তু এটা তো সত্য, উনি এখন দেশের দায়িত্ব নিয়ে কী করছেন সেটা এই জাতি জানে, বিশ্ব জানে। তিনি একটা বিশ্বের একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে সারা পৃথিবীর নজর তার দিকে আছে। সুতরাং তিনি যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্টের ব্যাপারে তিনি শতভাগ আন্তরিক, এটা আমি বিশ্বাস করি। কিন্তু এখানে একটা কিন্তু আছে। আমি আগে বলেছিলাম, আপনাদের মনে আছে হয়তো, অনেকবার বলেছি, এবং আমি ভয়টা পাই, আমরা প্রধান উপদেষ্টাকে যথেষ্ট টাফ হিসাবে দেখি না যখন কঠোর হওয়ার প্রয়োজন হয়। প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না বহুবার বলেছেন,
বহুবার বলেছেন, 7-8 বার বিদেশি মিডিয়ার সাথে অনেক সাক্ষাৎকারে তিনি বলেছেন, দেশেও বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত করলেন চাপের মুখে পড়ে। যখন একটা সকল আন্দোলন শুরু হলো জনাব হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে, তার সাথে জামায়াত শিবির যুক্ত হলো, ইসলামিস্টরা, ফার রাইটরা যোগ হয়ে শাহবাগে একটা মোটামুটি ব্লকেড হলো, শেষ পর্যন্ত তো সিদ্ধান্ত নিতে হলো। তাহলে প্রধান উপদেষ্টা তার দেওয়া কথার ব্যাপারে কিন্তু টাফ থাকতে পারেননি। এখন আমরা এই আলাপ যদি করি, রাজনৈতিক দলগুলো এই নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা ভণ্ডুল করে ফেলার জন্য যদি আবার মাঠে নামার মতো প্রেক্ষাপট তৈরি আছে। যে নির্বাচন কমিশনকে বলছেন উনি চিঠি দেবেন, এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হবে না বলে তো বলছে এনসিপি, জামায়াতও 2-1 বলেছে, এনসিপি রিপিটেডলি বলছে। তো যদি তারা এটা নিয়ে তোড়জোড় শুরু করে, ধরলাম নির্বাচন কমিশন মত বিনিময়ের জন্য ডাকবেন রাজনৈতিক দলগুলো, তারা গেলেন না। শুধু সেটাই না, নিরাপত্তাকে অজুহাত হিসাবে বেশ কিছুদিন থেকে মাঠে রাখা হচ্ছে। এটার সাথে যেমন এনসিপির বক্তব্য আছে, জামায়াতের আমিরও একই রকম বক্তব্য দিয়েছেন যে নির্বাচনের এই পরিস্থিতিতে কীভাবে নির্বাচন হতে পারে। প্রধান উপদেষ্টা স্বয়ং এই ধরনের নির্বাচনের প্রেক্ষাপট বিবেচনায়, আইনশৃঙ্খলার প্রেক্ষাপট বিবেচনায় তিনি নির্বাচন কীভাবে হবে ধরনের কথা কিছু রাজনৈতিক দলের নেতার সামনে বলেছেন। ফলে অনেকগুলো যদি কিন্তু এখনও রয়ে গেছে বলে আমি মনে করি। এবং যদি কিছু মানুষজন একটা মাঠে খুব বাজে পরিস্থিতি তৈরি করতে পারে, প্রধান উপদেষ্টা নিজে যেহেতু আগে একটা ক্ষেত্রে অন্তত যথেষ্ট টাফনেসের পরিচয় দিতে পারেননি তার স্টেপের ক্ষেত্রে, আবারও যে হবে না বলা কঠিন। সরকারের মধ্যে একটা অংশ আমরা খুব স্পষ্টতই জানি তারা চান অ্যাজ মাচ অ্যাজ পসিবল টাইম তারা ক্ষমতায় থাকবেন। সরকারের মধ্যে যেমন আছেন, সরকারের বাইরে লোকজন আছেন, দেশের বাইরে থাকা ইনফ্লুয়েন্সাররা আছেন। অনেকে মনে করেন এই সরকারের অনেক দিন থাকা দরকার, সামনে অন্য একটা বয়ান আনেন, কিন্তু যখনই এটা তারা করতে পারেন তাতে তাদের আসলে ডিফ্যাক্টো পাওয়ার বাড়ে। বহু মানুষের বহু রকম ক্ষমতা, দেশের মধ্যেও কিছু লোকজন আছে, সেই দেশের মধ্যে নাকি একদম তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিও দেখেছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি দেখে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো। দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।